শেষ পর্যন্ত রোজা বন্দুক থাকা সব গুলি শেষ করে দিয়ে বন্দুকটা হাত থেকে ফেলে দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার সামনে পড়েছিল জাভেদের নিথর হয়ে পড়ে থাকা মৃতদেহ। তার চোখে ছিল এক গভীর নীরবতা, একটা শান্তি, এবং তার বাবার কথা মনে পড়ে গেল। হঠাৎ করে অজান্তেই তার চোখে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রোজা হালকা করে শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি যে আমাকে এত ভালোবাসতে, এত আঁকড়ে রেখেছিলে, আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি, আমি প্রতিশোধ নিতে পেরেছি। বাবা, তুমি যেখানেই থাকো যেন তোমার স্বপ্ন পূরণ করেছি। রোজা একটা শুকনো ঢোক গিলে চোখের পানি আটকালো। আহমেদ রোজার অবস্থাটা বুঝতে পারল। একটু সময় নিয়ে আহমেদ রোজার দিকে এগিয়ে গেল, তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দেওয়ার জন্য। পেছন থেকে রোজার কাঁধে আলতো হাত রেখে ধীর কণ্ঠে আশ্বাস দিল, রোজা, তুমি যা করেছো সেটা একদম ঠিক করেছো। তুমি যেটা চেয়েছো সেটাই পেয়েছো। তোমার স্বপ্ন পূরণ হয়েছে রোজা। রোজা এবার টলমল চোখ নিয়ে আহমেদের দিকে তাকালো। তার ঘাড়ে থাকা আহমেদের হাতের উপর হাত রেখে বলল, আহমেদ, আমি পেরেছি, আমি ব্যর্থ হইনি। আহমেদ, দেখেছেন, আমি নিজের হাতে ওকে শেষ করে দিয়েছি। আপনি দেখেছেন আহমেদ? আহমেদ চোখ বন্ধ করে মাথা নেড়ে বলল, আমি দেখেছি আমার রোজাকে। রোজা ক্ষীণ কণ্ঠে বলল, আমার বাবার আত্মার শান্তি পায়নি আহমেদ? পেয়েছে, বাবার আত্মা অবশ্যই শান্তি পেয়েছে রোজা। রোজা এবার ফুপিয়ে কেঁদে উঠে আহমেদকে শক্ত করে জড়িয়ে ধরল। আহমেদও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জড়িয়ে ধরল তাকে। আহমেদের স্পর্শ, তার সান্ত্বনা রোজাকে যেন আরও শক্তিশালী করে তুলল। আহমেদ এবার রোজাকে জড়িয়ে ধরা অবস্থাতেই আকরাম চৌধুরীকে চোখের ইশারা করল। আকরাম চৌধুরীর সাথে সাথে পুলিশদের দিয়ে জাভেদ রায়ানের ডেড বডিটা সরিয়ে ফেলল। সাথে অজ্ঞান হয়ে থাকা জেবাকেও গাড়িতে উঠিয়ে নিল, তাকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। আরও কিছুক্ষণ আহমেদ আর রোজা একে অপরকে জড়িয়ে ধরে থাকলো, যেন সমস্ত কষ্টের পর এই এক মুহূর্তের শান্তি ছিল তাদের জীবনের একমাত্র উপহার। শেষ পর্যন্ত সবার চোখে ছিল এক অদ্ভুত সন্তুষ্টি এবং স্বস্তি, কিন্তু রোজার চোখে সেই প্রকারও আবেগ ছিল, তার বাবার জন্য, নিজের জন্য, এবং যে পৃথিবী সে হারিয়েছিল তার জন্য। আহমেদ এবার রোজার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কাঁদে না মাই কুইন, সবার সামনে তো এখন আদর করতে পারছি না, খেতো না, সব ঠিক হয়ে গেছে তো, চলো এবার বাড়ি যাবে। রোজা এবার আহমেদের কাছ থেকে সরে আসলো, কিন্তু তার দু হাত তখনও আহমেদের গলায় ছিল। রোজা কিছু একটা ভেবে বলল, আমি জেবাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে আসি। এই মুহূর্তে আহমেদ বলে উঠল, তুমি জেবাকে কেন মারলে না রোজা? রোজা ক্ষীণ হেসে বলল, জেবার কি দোষ আহমেদ? ও তো কিছুই করেনি, শুধু আপনাকে চেয়েছিল। ওর তো কোনো অপরাধ নেই। ওকে আমি কেন মারবো বলুন? পেছন থেকে রিয়াদ বলে উঠল, কিন্তু ম্যাম, জেবা তো অপরাধের সাথে যুক্ত ছিল, আইন অনুযায়ী এরও তো শাস্তি হওয়া দরকার। রোজা মাথা নেড়ে বলল, আইন অনুযায়ী শাস্তি হবে ওর, কিন্তু সেটা মৃত্যুদণ্ড না। ওর শাস্তি আমি কমিয়ে আনবো। আহমেদ যেন এবার বিরক্ত হয়ে গেল। কেন রোজা, আবার শাস্তি কেন কমিয়ে আনবে? রোজা এবার আহমেদকে উদ্দেশ্য করে বলল, ওর মানসিক সমস্যা আছে আহমেদ, প্রতিনিয়ত ড্রাগস নিত বললে ভুল হয়। জাভেদ ওকে ড্রাগস নিতে বাধ্য করেছিল, এই কারণেই ওর মেন্টালিটি একটু প্রবলেম আছে। আহমেদ অবাক হয়ে বলল, তাই নাকি? দেখে তো বোঝা যেত না। রোজা এবার একটু মুচকি এসে বলল, আর একটা মজার কথা কি জানেন? ও আপনাকে না পাওয়ার শোকে ড্রাগস নিত। আহমেদ এবার বিরক্তির সাথে ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ছাড়ল। রোজা এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, চলুন সবাই বেরিয়ে পড়ি, আর রিয়াদ কমিশনারকে কল করে বলে দাও যে কাজ শেষ। রিয়াদ মাথা নাড়ল। সবাই এবার যে যার মতো গাড়িতে উঠে বেরিয়ে পড়ল মিরিক ভ্যালির পাশ থেকে। শুধুমাত্র দুটো গাড়ি গেল হসপিটালের উদ্দেশ্যে। হাসপাতালের সাদা করিডোর যেন নিস্তব্ধতার প্রতিচ্ছবি। দেওয়ালে ঝোলানো স্বাস্থ্যসেবা বিষয়ক পোস্টারগুলোর ওপর হালকা আলো পড়ছে। কিছু দূরে চিকিৎসকদের ব্যস্ত বা চলের শব্দ শোনা যায়।
করিডোরের একপাশে পরিবারের বসার জন্য নির্ধারিত জায়গা। সেখানেই বসে আছে আহমেদ ও রোজা। তাদের পাশেই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে রিয়াদ, অহনা, নুরা, তিশা, সৌরভ ও নাহিদ। আহমেদের চোখ ঘন ঘন ঘড়ির দিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে সময় যেন থেমে আছে। তার কপালে চিন্তার ছাপ স্পষ্ট। অন্যদিকে রোজা বসে আছে চুপচাপ। তার মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার গভীর চোখের দৃষ্টি দেখে বোঝা যায় যে তার ভেতরে এক প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। আহমেদ একবার তার দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ যেন আটকে যাচ্ছে। একবারের জন্য সে হালকা গলায় বলে, রোজা, তুমি কি ঠিক আছো? রোজা তার দৃষ্টিতে মেঝে থেকে সরিয়ে আহমেদের দিকে তাকায়। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে সে শুধু বলল, আমি ঠিক আছি, কিন্তু জেবা? আহমেদ খানিক বিরক্তির স্বরে বলে, জেবাকে নিয়ে তোমার এত কেন চিন্তা হচ্ছে বলো তো? আমি তো এখনো এটাই বুঝতে পারছি না যে আমরা ওর জন্য কেন এখানে হসপিটালে বসে রয়েছি। আহমেদের কথা শুনে এদিকে রিয়াদ এবং নাহিদও মাথা নাড়ালো। তাদেরও একই প্রশ্ন, কিন্তু কেউ ভয়ে রোজাকে কিছু বলতে পারছে না। রোজা এবার কেবিনের দিকে তাকিয়ে বলে, অমানবিক আচরণ করবেন না আহমেদ। আমি আপনাকে আগেও বলেছি জেবা নির্দোষ, আর এখন ওর জন্য পৃথিবীতে কেউ নেই। আহমেদ হালকা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেবিনের ভেতরে আর রোজার মাথায় ঠিক কী হচ্ছে। কেবিনের দরজার সামনে দাঁড়ানো নার্স মাঝে মাঝে ভেতরে ঢুকে যায়, কিন্তু কোনো তথ্য দেয় না। কিছুক্ষণ পর পাশ দিয়ে একজন ডাক্তার হেঁটে যাচ্ছিলেন। আহমেদ উঠে দাঁড়িয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রোজা হাত দিয়ে ইশারা করে বসিয়ে দেয় তাকে। তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না, অপেক্ষা করা ছাড়া এখন আমাদের কিছুই করার নেই। তৌফিক ভাই আসুন, চুপ করে থাকুন আপনি। আহমেদ বসে পড়ে, কিন্তু তার অস্থিরতা যেন বেড়ে যায়। করিডোরের বাতাস ভারী হয়ে আছে, চিন্তার অজানা আশঙ্কায়। হাসপাতালের করিডোরের শান্ত পরিবেশ আচমকায় ভেঙে যায় করিডোরের ভেতর থেকে আসা চেঁচামেচির আওয়াজে। রোজা এবং আহমেদ তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকায়। দুজনের মুখে বিস্ময় এবং উদ্বেগের ছাপ। চেঁচামেচির শব্দ ক্রমাগত বাড়তে থাকে, যেন ভেতরে তুমুল বিশৃঙ্খলা চলছে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে বেরিয়ে আসে তৌসিফ। মুখে তীব্র উদ্বেগের ছাপ, কপালে ঘাম। তৌসিফ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এবার চেঁচামেচি শুরু করেছে। ও বারবার জাবেদের কাছে যাওয়ার কথা বলছে, আর কি সব উল্টাপাল্টা কথা বলছে, যেন ইঞ্জেকশনটাও নিতে যাচ্ছে না। এই কথায় আহমেদের মুখ পাথরের মতন শক্ত হয়ে যায়, যেন এসব তার বেশ বিরক্ত লাগছে। আর রোজার চোখে এক মুহূর্তের জন্য এক অজানা উত্তেজনা ভেসে ওঠে। তৌসিফ গভীর শ্বাস ফেলে বলে, জেবা মানসিকভাবে ভেঙে পড়েছে। ও আসলেই মেন্টালি সিক। এভাবে চলতে থাকলে তো আরো খারাপ কিছু হয়ে যেতে পারে। আমি কি ওকে এখন ওই মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করব? রোজা কিছুক্ষণ চুপ করে থাকে, যেন মনের মধ্যে কোনো গভীর সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এরপর হঠাৎ করে বলে ওঠে, আমি যাচ্ছি জেবার কাছে। এই কথা শুনে আহমেদ আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়। উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, না রোজা, তুমি ভেতর যাবে না। ও এখন বিপজ্জনক অবস্থায় আছে। যদি তোমাকে আঘাত করে? আমাকে যেতেই হবে। তুমি কি বুঝতে পারছো না রোজা? ওর অবস্থা খুবই ভয়ানক। ও যদি তোমাকে... রোজা দৃঢ় কণ্ঠে বলে, আমাকে যেতে দিন আহমেদ, ওর সঙ্গে কিছু কথা বলার প্রয়োজন। ওর মানসিক অসুস্থতা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। আহমেদ আরও একবার বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রোজা তার হাত উঁচু করে সবাইকে থামিয়ে দেয়। এরপর চারপাশের সবাইকে উদ্দেশ্য করে বলে, কেউ ভেতরে আসবেন না, আমি নিজেই সামলাবো। তার চোখে এমন এক কঠিন দৃঢ়তা ঝলক দেয় যে আহমেদ সহ বাকিরা আর কিছু বলতে পারে না। সবাই নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকে। আর রোজ সোজা এগিয়ে গিয়ে কেবিনের দরজা ঠেলে ঢুকে পড়ে। আহমেদ ঠিক তখনই চিন্তায় পড়ে যায়। তার মন বলছিল রোজাকে থামাতে, কিন্তু রোজার চোখে সে দৃঢ়তায় সে যেন নিজেই অসহায় হয়ে পড়েছে। রোজা ভেতরে চলে যাওয়ার পর আহমেদ কিছুক্ষণ পায়চারি করে। তার চিন্তাগুলো যেন অসংখ্য দিক থেকে তাকে আঘাত করতে থাকে। জেবা মানসিকভাবে অস্থির। ও যদি রোজাকে আঘাত করে? এই চিন্তায় তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ পায়চারি করার পর
সে আর স্থির থাকতে পারে না। কেবিনের দরজার বাইরে হাত দিয়ে ঠ্যাস দিয়ে দাঁড়ায়। তার চোখ ঘন ঘন দরজায় থাকা গোল কাচের দিকে চলে যায়, যেন কোনো কিছু ভুল করলে সঙ্গে সঙ্গে ভেতরে ছুটে যাবে। বাইরে বসে থাকা তৌসিফ আর বাকিরা তাকে অবাক হয়ে দেখ। আহমেদের মুখে এখন শুধুই উৎকণ্ঠার ছাপ। রোজার প্রতি তার যে গভীর ভালোবাসা, তা তাকে সেখানে দাঁড় করিয়ে রেখেছে। ভিতরে কি ঘটছে তা জানার জন্য তার মনের অস্থিরতা ক্রমাগত বাড়তে থাকে। রোজা কেবিনের ভেতরে ঢুকতেই নার্স চেঁচামেচি করতে থাকা জেবার অবস্থা দেখে রোজাকে উদ্দেশ্য করে বলে। রোজা শান্ত গলায় তাকে নির্দেশ দেয়। আপনি একটু দয়া করে বাইরে যান সিস্টার, আমি দেখছি। নার্স দ্রুত বেরিয়ে যায়। আর জেবা তখনও উন্মাত্তের মতো চিৎকার করছে, কিন্তু হঠাৎ রোজাকে দেখার সঙ্গে সঙ্গে তার মুখে ক্ষোভের ছাপ স্পষ্ট। তার মনে হঠাৎই ভেসে ওঠে এক বিভীষিকাময় স্মৃতি। তার মামা জাভেদ রায়হানকে রোজা নিজ হাতে খুন করেছিল। জেবা মুহূর্তের মধ্যে দৌড়ে এসে রোজার উপর আক্রমণ করে। সে রোজার গলা চেপে ধরে চিৎকার করতে থাকে। তুই আমার মামাকে মেরেছিস, তুই তাকে শেষ করে দিলি, আমাকে এতিম করলি। কেন করলি এটা? তোকে আমি খুন করে দিব। তুই আমার সব কিছু শেষ করে দিলি, আমার সব কিছু কেড়ে নিলি তুই। রোজা চোখ বন্ধ করে শান্ত থাকার চেষ্টা করে, কিন্তু জেবার হাতের চাপে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কেবিনের বাইরে দাঁড়ানো আহমেদ কাছের জানালাটা দিয়ে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে দ্রুত দরজার দিকে এগিয়ে এসে তা খুলতে চায়। রোজা ইশারায় এক হাত তুলে তাকে থামিয়ে দেয়। আহমেদ হতবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু তার চোখে স্পষ্ট উদ্বেগ। রোজা হাত নেড়ে ইশারায় বলে, ভেতরে আসবেন না। রোজা এমনিতেই প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ অফিসার। একজন পুরুষকে দমন করারও ক্ষমতা রয়েছে তার মধ্যে। জেবা সেই হিসেবে কিছুই না। এই কারণে রোজা খুব সহজেই জেবার হাত নিজের গলা থেকে সরাতে লাগল। চুপচাপ তার পাগলামি দেখে তারপর ধীর কণ্ঠে বলে, শোনো জেবা, শান্ত হও, আমার কথা মন দিয়ে শোনো। জেবা থেমে যায় না, তার চিৎকার আরো বাড়ে। তুই কথা বলবি না, তুই একটা অমানুষ, মিথ্যে বলেছিস তোরা সবাই। আমার মামা খারাপ হতে পারে না, তুই তাকে মেরে ফেলেছিস, তুই একটা খুনি। রোজা এবার শক্ত হাতে জেবার মুখ ধরে তাকে সরাসরি চোখে চোখ রেখে বলে, শাট আপ জেবা, আমার কথা শোনো। তোমার মামা একজন ওয়ান্টেড ক্রিমিনাল ছিল। সে এমন এমন কাজ করেছে যার জন্য সরকারের পক্ষ থেকে তার এনকাউন্টারের অর্ডার এসেছে। আমি না করলেও তাকে কেউ না কেউ শেষ করত। আমি তোমার মামাকে বাঁচানোর কোনো উপায় পাইনি। আর তাছাড়া তুমি যেমন এখন এতিম হয়েছ, তোমার মামাও আমাকে এতিম করে দিয়েছিল। জেবা এই কথা শুনে আরো উন্মত্ত হয়ে ওঠে। সে চিৎকার করতে করতে নিজের চুল ছিঁড়তে শুরু করে। রোজা এবার তার হাত চেপে ধরে আরো দৃঢ়কণ্ঠে বলে, জিবা, তোমার মামার জন্য আমি দুঃখিত, তোমাকে এতিম করে দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তুমি যদি আমাকে আঘাত করে ভেবে নাও যে তোমার কষ্ট কমবে, তাহলে তুমি ভুল ভাবছো। তোমার মামা তোমাকে বিপদে ফেলে রেখে গেছে। আমি তোমার শত্রু নই, তুমি নিজের ক্ষতি করেছো এই পাগলামি করে। রোজার শান্ত অথচ দৃঢ় গলা জেবাকে থামিয়ে দেয়। সে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, যেন এই কথাগুলো হজম করার চেষ্টা করছে, কিন্তু তার অস্থিরতা একেবারে থামে না। সে আবারও চিৎকার করতে চাইলে রোজা তার কাঁধে শক্ত হাতে চেপে ধরে বলে, তোমার মামার জন্য তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু এইভাবে পাগলামি করে তুমি কি নিজেকে শেষ করে দিও না। বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করো জেবা। তুমি নিজেও তোমার মামার কুকীর্তি সম্পর্কে খুব ভালো করে জানো। আমি তোমাকে সাহায্য করতে চাই জেবা, নিজেকে শান্ত করো। কেবিনের বাইরে আহমেদ দাঁড়িয়ে পুরোটা শুনছে। তার মনের ভেতর রোজার প্রতি এক নতুন গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জন্ম নিচ্ছে যেন। এভাবেও যে নিজের চরম শত্রুর কাছের মানুষগুলো কেউ সাহায্য করা যায়, এটা একদমই জানতো না আহমেদ। রোজার মধ্যে তাহলে এত দয়া রয়েছে, মানুষের প্রতি এত মায়া তার। রোজা এবার ধীরে ধীরে জেবার হাত ধরে তাকে বেডে বসিয়ে দেয়। জেবা এখনো উত্তেজিত, কিন্তু রোজার উপস্থিতি আর শক্তপোক্ত কথা তাকে কিছুটা স্থির হতে বাধ্য করে। রোজা তার সামনে হাঁটু গেড়ে বসে সরাসরি তার চোখে চোখ রেখে নরম অথচ দৃঢ়কণ্ঠে বলতে শুরু করে, জেবা, তুমি নিজের জন্য কি কাজ করেছো ভেবে দেখেছো?
তুমি এমন একজন মেয়ে যার মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তুমি একজন ভালো অভিনেত্রী। তোমার অভিনয় দক্ষতা দেখলে কে যে কেউ মুগ্ধ হবে। কিন্তু এই প্রতিভা তুমি এইভাবে নষ্ট করছো কেন? কেন এমন ভুল পথে নিজেকে জড়িয়ে ফেলছো? জেবা অবাক হয়ে চুপ করে শোনে। তার চোখে ক্ষোভের বদলে এক ঝলক খানিক অনুশোচনা দেখা যায়। রোজা একটু থেমে তার গলা আরো নরম করে বলে, শোনো, তোমার এসব মানসিক অবস্থা, তোমার এই যন্ত্রণা, এসব কিছুই এসেছে তোমার মামার কারণে। তার ভুল কাজগুলো তোমার জীবনের অন্ধকার ডেকে এনেছে। কিন্তু তুমি কেন সেই অন্ধকারে ডুবে থাকবে? তোমার সামনে এখনো অনেক বড় পথ আছে। যেবা, নিজেকে সুস্থ করে তোলো। আমি তোমার ক্ষতি করতে চাই না। আমি চাই তুমি নিজের জীবনের জন্য ভালো কিছু করো। জেবা গভীরভাবে ভেবে ধীরে ধীরে মাথা নিচু করে ফেলে। তার হাতের আঙুলগুলো কাঁপতে থাকে। সে বলে, আমি আর কি করতে পারি রোজা? আমার তো আর কিছুই নেই। মামাই তো ছিল আমার সব। রোজা তার হাত শক্ত করে ধরে বলে, অনেক কিছু আছে যেবা, তুমি আছো, তোমার প্রতিভা আছে, তোমার সামনে এমন অনেক সুযোগ আছে যা কল্পনাও করোনি। শুধু খারাপ কাজের দিকে তাকিয়ে থাকলে তুমি নিজেকে শেষ করে দেবে। নিজের ভেতরের শক্তি খুঁজে বের করো। রোজার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। জেবা কিছু বলার জন্য মুখ খুলতে চায়, কিন্তু তার কণ্ঠ আটকে যায়। শেষে রোজা বলে, এই হাসপাতাল থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করো যেবা। তোমার প্রতিভাকে কাজে লাগাও। আমি তোমাকে মেন্টাল হসপিটালে দেখতে চাই না। আর এই কথাটা মনে রেখো, তোমার জীবনের দায়িত্ব তোমার নিজের। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি নিজেকে সাহায্য না করলে কেউ কিছু করতে পারবে না। জেবা এবার চুপচাপ থাকে। হঠাৎ করে কিছু একটা ভেবে জেবা এবার সরাসরি রোজাকে প্রশ্ন করে, তুমি কি আমার ভালো চাও রোজা? সত্যি আমার ভালো চাও? রোজা চোখে মুখে দৃঢ়তার ছাপ নিয়ে মাথা নেড়ে বলে, অবশ্যই তোমার ভালো চাই। জেবা হঠাৎ এক অপ্রত্যাশিত উত্তেজনায় বলে ওঠে, তাহলে আহমেদকে আমার হাতে তুলে দাও। রোজা চমকে হতবাক হয়ে থেমে যায়। এদিকে আহমেদও চোখ বড় করে তাকায়। এরকম কিছু প্রত্যাশাই করেনি সে। কিছুক্ষণ সময় নিয়ে চুপ থেকে রোজা মৃদুকণ্ঠে বলে, মানে? জেবা এবার আরও দৃঢ়তার সঙ্গে বলে, আমি আহমেদকে চাই। আমি তাকে খুব ভালোবাসি। আমি তাকে নিজের কাছে পেতে চাই। ওকে পেলে আমার আমার কোনো আফসোস থাকবে না, বিশ্বাস করো। তুমি ওকে আমার পাইয়ে দাও না রোজা। আমি জানি তুমি পারবে। কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা আহমেদের চোখে এবার বিরক্তি আর মনের গভীরে হতাশা ফুটে ওঠে। রোজা ধীরে ধীরে জেবার দিকে তাকিয়ে গভীরভাবে ভাবতে থাকে। একসময় সে দরজার কাছে থাকা আহমেদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, যদি উনি তোমাকে চাই তবে আমি বাধা দেব না। নিজের দায়িত্বে তোমাদের হাতে তুলে দেব। এই কথা শুনে আহমেদ আবারও হতবাক হয়ে যায়। সে জানে, রোজা বোঝে যে সে কতটা গভীরভাবে তাকে ভালোবাসে। তবুও এই মেয়ে কোন সাহসে এসব কথা বলছে? রোজার এই কথাটা যেন আহমেদের বেশ বিরক্তিকর মনে হলো। রোজা এবার উঠে দাঁড়ালো। কেবিনের দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে আহমেদের দিকে তাকিয়ে বলে, ভেতরে যান, জেবার সাথে কথা বলুন। আহমেদ হতবাক হয়ে কিছু বলতে গেলেই রোজা আহমেদকে কেবিনের ভেতরে রীতিমতো জোর করে ঢুকিয়ে দিয়ে নিজে বেরিয়ে যায় এবং কেবিনের দরজা আটকে দেয়। বাইরে দাঁড়ানো রিয়াদ, তিশা, অহনা, সৌরভ, নাহিদ, নুরা সবাই অবাক হয়ে রোজার এই কাণ্ডের কারণ খুঁজতে থাকে। আহমেদ ভেতরে ঢুকতেই জেবা দ্রুত তার দিকে এগিয়ে আসে। সে আহমেদের হাত ধরে কাঁপা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি আহমেদ। তুমি রোজাকে ছেড়ে দাও। আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসবো। আমার কাছে এসো প্লিজ। আহমেদ জেবার চাহনিতে শুধু বিভ্রান্তি আর অস্বস্তি অনুভব করে। সে ধীরে ধীরে হাত সরিয়ে নিতে চায়। নিজের সংযম ধরে রেখে শান্তভাবেই বলে, আমার হাত ছাড়ো জেবা, আমাকে স্পর্শ করো না। কিন্তু জেবা এবার আরো অস্থির হয়ে বলে, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমায় ভালোবাসি। তুমি কেন আমাকে পাগল বলছো বলো? রোজার মধ্যে এমন কি আছে? কেন তুমি শুধু তাকে ভালোবাসো? এর মধ্যে যা আছে ওর মধ্যে যা আছে সেটা কি আমার মধ্যে নেই? আমি তোমাকে তার থেকেও বেশি সুখ দিতে পারবো আহমেদ। এক রাত থেকে দেখো তুমি। জেবার এই নোংরা ও বেপরোয়া কথাটা শুনে আহমেদ মুখ কুঁচকে বলে ওঠে, ছি,
ছি। জেবা আবারও বলে উঠল। আহমেদ, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, একবার আমাকে সুযোগ। এবার চরম লেভেলের মেজাজ খারাপ হয়ে ধৈর্য হারিয়ে যায় আহমেদের। গলা দৃঢ় করে বলে, জেবা শাট আপ, থামো। তুমি একদম ভুল পথে এগোচ্ছ। আমি তোমাকে পছন্দ করি না, করবো না। ভালোবাসা এত সহজ নয় জেবা। জোর করে ভালোবাসা হয় না, শুধু দেহ দিয়ে ভালোবাসা হয় না। কতবার বোঝাবো তোমায় আমি? আমার মন, আমার প্রাণ, আমার ভালোবাসা সবটাই রোজার জন্য। আমি কল্পনা করতে পারি না রোজা ছাড়া আর কারো সাথে থাকা। জেবা থেমে যায়। তার মুখে অসহায়তার ছাপ পড়ে। সে অস্পষ্ট কণ্ঠে বলে, তাহলে আমার কি হবে? আহমেদ এবার শান্তভাবেই বলে, জেবা, নিজেকে শেষ করে দিও না। রোজা তোমার ভালো চেয়েছে বলে তোমার জন্য আমি এখানে এসেছি। তুমি ভালো একজন মানুষ হতে পারো। সামনে তোমার জীবনে কেউ আসবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। আমাকে তুমি ভুলে যাও। শুধু শুধু মরিচিকার পেছনে ছুটছো তুমি। কারণ আমি আমার জীবনে রোজাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। রোজা ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে না। জেবা এবার অপলক দৃষ্টিতে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, রোজাকে তুমি কেন এত ভালোবাসো আহমেদ? ও তোমার কি দিয়েছে? আহমেদ জেবার প্রশ্নে গভীরভাবে শ্বাস নিল। তার চোখে যেন রোজার প্রতিচ্ছবি ভেসে উঠল। সেই সাহসী দৃঢ়চেতা তবু গভীরভাবে কোমল নারী। সে এক মুহূর্তের জন্য চুপ থাকলো, যেন নিজের সমস্ত আবেগকে একত্রিত করে পরিপূর্ণ উত্তর খুঁজে পাচ্ছে। এরপর ধীরে ধীরে দৃঢ় অথচ শান্ত কণ্ঠে আহমেদ গভীর আবেগে ব্যাকুল হয়ে বলল, তুমি জানতে চাও কেন আমি রোজাকে ভালোবাসি? সে শুধু আমার জীবনের অংশ নয়, সে আমার পুরো জীবন। অতীতে আমি যখন ভেঙে পড়তাম, রোজা আমাকে নিজের শক্তি দিয়ে গড়ে তুলতো বারবার। সে নিজে কতটা ভাঙা ছিল তা কখনো বুঝতে দেয়নি, বরং আমার জন্য একটা অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছে। একটু থেমে আবারও সে বলল, রোজার মধ্যে এমন কিছু আছে যা কারো মধ্যে আমি খুঁজে পাই না। তার চোখের প্রতিটি চাহনিতে এক পৃথিবীর কথা থাকে। আমি কথা না বললেও আমার সব বুঝতে পারে। তার ভালোবাসা কখনো আবেগ সীমাবদ্ধ নয়, এটা তার আত্মা থেকে আসে। রোজা হয়তো নিজের ভালোবাসাটা প্রকাশ করে কম, কিন্তু আমি জানি ও আমার জন্য সব করতে পারে। কিছু একটা মনে করে একটু মৃদু হেসে আহমেদ বলে উঠল, আসলে মেয়েটা ভয় পায়, যদিও ও নিজের ভালোবাসাটা প্রকাশ করলে আমি হারিয়ে যাই। এই ভয়ে ও কখনো আমাকে বারবার বলে না যে আহমেদ, আমি আপনাকে ভালোবাসি। অথচ আমি বুঝতে পারি ও প্রতি মুহূর্তে মনে মনে হাজারবার বলে, হাজারবার আমায় বুঝিয়ে দেয় যে ও আমায় কতটা ভালোবাসে। ভালোবাসা প্রকাশ করতে বড্ড ভয় পায় মেয়েটা, কিন্তু তাতে কি, ভালোবাসে তো আমায়। জেবা চুপচাপ শুনতে লাগলো। তার এখন রোজাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে বলে মনে হচ্ছে। আহমেদ এবার জেবার দিকে তাকিয়ে বলল, তুমি বললে না রোজার মধ্যে কি আছে? আমি বলি, রোজার মধ্যে পুরো পৃথিবী আছে। সে আমার জন্য আলো, আমার জন্য শান্তি, আর সবচেয়ে বড় কথা, সে আমার জন্য সেরাটা হতে আমাকে অনুপ্রাণিত করে। রোজা আমার জীবনের প্রতিটা মুহূর্ত পূর্ণতা দিয়েছে। সে এমন কেউ যার ভালোবাসা কেবল চাওয়া নয়, সে ভালোবাসা দিয়ে বাঁচতে শেখায়। তাকে ছাড়া আমি অসম্পূর্ণ জেবা। আমি শুধু রোজার জন্য বেঁচে আছি। ওকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। সে আমার জন্য শুরু, শেষও। আহমেদের গলা ভারী হয়ে এলো, কিন্তু তার চোখে ছিল অকৃত্রিম ভালোবাসার প্রতিফলন। জেবা স্তব্ধ হয়ে গেল। আহমেদের কথা তাকে বোঝালো, ভালোবাসা সত্যি এমন এক অনুভূতি যা জোর করে পাওয়া যায় না, আর যা কোনো তুলনায় বাধা যায় না। জেবা হতভম্ব হয়ে আহমেদের দিকে তাকিয়ে থাকে। একসময় তার চোখে পানি এসে যায়। সে মাথা নিচু করে ধীরে ধীরে বিছানায় বসে পড়ে। আহমেদ এবার নির্দ্বিধায় তার কাঁধে হাত রেখে বলে, নিজেকে সুস্থ করো জেবা। সামনে অনেক সুন্দর দিন তোমার জন্য অপেক্ষা করছে। হতে পারে তোমার জন্য একজন যোগ্য পুরুষ অপেক্ষা করছে ভবিষ্যতে। নিজের ভুল শুধরে নাও। আমি তোমার ভালো চাই। বলে আহমেদ ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে আসে। আহমেদের প্রস্থানের পর জেবা তার চোখ মুছে কাঁপা কণ্ঠে বলে, রোজা, তুমি অনেক ভাগ্যবতী। তুমি জানো না,
সে তোমাকে কতটা ভালোবাসে। আমি আমি অনেক কিছু ভুল করলাম। আমি শুধু তার কাছেই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি সে তোমার জন্যই, শুধু তোমার জন্য। তুমি সত্যিই অনেক ভাগ্যবতী। তার মুখে অসহায়তার ছাপ ছিল, যেন জীবনের সব আশা শেষ হয়ে গেছে। কাঁপতে কাঁপতে সে নিজের হাতে চোখের জল মুছে ফেলে আর এক এক করে কথাগুলো বলে চলল। আমি আমি কি এতটা ভয়ানক ছিলাম? সে তো আমাকে কখনোই ভালোবাসেনি। আমি জানতামই না আমি তার জন্য ঠিক কী করতে পারি। আর এখন সব কিছু হারিয়ে ফেলেছি। আসলেই তো আমি আহমেদের জন্য কি করতাম? আমি কি পারতাম একটা মানুষের জন্য 3 বছর অপেক্ষা করে থাকতে? পারতাম না। আহমেদের জন্য রোজাই যোগ্য। এই কথা বলে সে সেদিকে তাকিয়ে থাকলো, যেন বুঝতে পারছিল না তার জন্য আর কিছুই বাকি নেই। তার চোখে অবশেষে শান্তির আভা ফুটে ওঠে, তবে একই সঙ্গে এক গভীর অসহায়তা অনুভব করে, যেন কোনো আশার আলো আর নেই। আহমেদ কেবিন থেকে বেরিয়ে আসার পর তার চোখে কিছুটা হতাশা আর বিভ্রান্তি ছিল। রোজা কেবিন থেকে কিছুটা দূরে দেওয়ালে পিঠ থেকে 2 হাত বুকে গুজে দাঁড়িয়েছিল। তার চোখ ছিল স্থির, যেন কোনো কিছু গভীরভাবে চিন্তা করছে। আহমেদ সেটা দেখে বা ধীরে ধীরে রোজার কাছে এসে দাঁড়ালো। রোজার পাশে সে নিজেও রোজার মতো করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। রোজার দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, তুমি কেন আমাকে ভেতরে ওর কাছে পাঠালে? রোজা তার শান্ত স্বরে অভিজ্ঞতার সঙ্গে উত্তর দিল, ও মানসিকভাবে অসুস্থ আহমেদ, আর আপনাকে পাওয়ার জন্যই ও পাগল হয়ে গিয়েছে। এই জন্যই ওকে শান্ত করার জন্য আপনাকেই দরকার ছিল। আহমেদ কিছুটা হতবাক হয়ে বলল। মানে? রোজা একটু থেমে তারপর চোখে চোখ রেখে বলল, ওর শান্তির দরকার আহমেদ। আমি আপনাকে ওর কাছে পাঠালাম যাতে ওর মনে পরিবর্তন আফসোস না থাকে। এটা ভেবে যে ও যদি আপনাকে একটু কনভিন্স করতো, তাহলে হয়তোবা আপনি ওর সাথে থাকার জন্য রাজি হয়ে যেতেন। আপনি নিজেও জানেন ভালোবাসা কখনো সহজ নয়। আহমেদ এক মুহূর্ত চুপ থেকে রোজার দিকে তাকিয়ে বলল, তুমি তুমি কেন সেই সময় বললে যে আমি যেতে চাইলে তুমি আমাকে বাধা দেবে না? রোজা মুচকে এসে বলল, ঠিকই তো বলেছি, ভুল কিছু বলিনি। আহমেদ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, সত্যি আমায় বাধা দেবে না? রোজা আহমেদের প্রশ্নে মৃদু হাসল। তার চোখে যেন এক আভিজাত্য, এক অভিজ্ঞতার দীপ্তি। কিছুক্ষণ চুপ থেকে গভীর সুরে বলল, আহমেদ, খাঁচার পাখিকে যতই আটকে রাখার চেষ্টা করুন, তার ডানা যদি আকাশে উঠতে চায়, তবে আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। ভালোবাসা যদি সত্যিকারের হয়, তাহলে তাকে বেঁধে রাখার দরকারও হয় না। পাখি যেমন মুক্ত আকাশে উড়ে বেড়ায়, নিজের বাসায় ফিরে আসে, ভালোবাসা নিজের জায়গায় ফিরবেই। একটু থেমে রোজা এবার আহমেদের চোখে চোখ রেখে বলল, তাই আমি যদি কখনো আপনাকে যেতে দিই, সেটার মানে এই নয় যে আমি আপনাকে কম ভালোবাসি, বরং তার মানে আমি আপনার ভালোবাসার স্বাধীনতায় বিশ্বাস করি। ভালোবাসা কোনো বাধা নয়, এটা একটা গভীর আস্থা। আর আমার আস্থা আছে আপনি যেখানেই থাকুন, শেষে আমার কাছেই ফিরবেন। আহমেদ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। রোজার কথা যেন তার হৃদয়ে একটা গভীর সুর বেজে উঠল। সেই সুরে ভালোবাসার গভীরতা, ভরসা আর মুক্তির মেলবন্ধন। এক পলক থেমে আহমেদ ক্ষীণ কণ্ঠে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে আবেগী স্বরে বলে উঠল, এত বিশ্বাস? রোজা হালকা হেসে বলল, আপনাকে ভালোবেসে যদি বিশ্বাসের অভাব রাখি, তাহলে সেটা ভালোবাসা নয় আহমেদ। কিছুক্ষণ থেমে রোজা এবার আহমেদকে খোঁড়া দিতেই বলে উঠল, তবে আপনি যদি যেতে চান তাহলে চলে যাবেন, কি আর করার। আমি তো আপনাকে বেঁধে রাখতে পারি না। আহমেদ কিছুটা অসহায় হয়ে অন্যদিকে তাকালো। তার চোখে এক ধরনের অস্থিরতা এবং প্রশ্ন ছিল। সে মৃদুস্বরে বলল, তুমি এভাবে বলতে পারলে রোজা? তার মানে আমি চলে গেলে তোমায় একটুও কষ্ট হবে না? আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? রোজা গভীর শ্বাস নিয়ে নিজেকে দৃঢ় করে উঠে দাঁড়ালো। তার চোখে একটা অদ্ভুত শক্তি ছিল। ক্ষীণ হেসে বলে উঠল, আর একবার চলে যাবার মতো সাহস করে দেখান, এরপর ফিরে এসে আমার কবর দেখতে পাবেন। আহমেদ চমকে তাকালো রোজার দিকে। এক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল যেন। থমকে স্তব্ধ হয়ে থাকা আহমেদের দিকে তাকিয়ে রোজা এবার মিষ্টি এসে বলল,
মজা করছিলাম, তবে এবার আপনি আমাকে রেখে চলে গেলে এমনটাই হবে। সত্যি কথা এটা, ওভাবে তাকিয়ে লাভ নেই। আহমেদ যেন পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে রোজার কথায়। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক মুহূর্ত আগে রোজার কবরের কথা শুনে যে আতঙ্কে থমকে গিয়েছিল, সে আতঙ্কের ভেতরে এক অসম্ভব অস্থিরতা যেন দানা বাঁধছে তার। কিছু না বলে আহমেদ অস্থির হয়ে মুহূর্তেই উঠে দাঁড়িয়ে রোজাকে জোরে নিজের বুকে টেনে নিল। এমন শক্ত করে জড়িয়ে ধরল যেন তাকে আর কখনো ছাড়বে না। তার হাতের শক্তি, বুকের উষ্ণতা আর আবেগ মিশ্রিত শ্বাস রোজাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। রোজা মুচকি এসে তার হাত আহমেদের পিঠে বুলিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, ভয় পেলেন? আমাকে ছেড়ে না গেলেই হয়। আহমেদের ভেতরে জমানো ভালোবাসা আর উদ্বেগ তাকে আর নিয়ন্ত্রণে রাখল না। সে রোজার ঘাড়ে মুখ নামিয়ে একটা গভীর চুমু খেল। তার ঠোঁটের স্পর্শে যেন রোজা নিজেও হারিয়ে গেল এক অন্য জগতে। রোজা এক মুহূর্তের জন্য তার শক্তি হারিয়ে আহমেদের বুকে মাথা রাখল। তার হৃদস্পন্দনও যেন এক হয়ে গেল আহমেদের হৃদস্পন্দনের সঙ্গে। সময় থেমে গেল, আর এই দুই আত্মা যেন তাদের ভালোবাসার শিখরে একে অপরের সঙ্গে মিলে গেল। আহমেদ কিছুটা ভাঙা কণ্ঠে বলে উঠল, ছেড়ে যাব না রোজা। মৃত্যু ছাড়া কোনোভাবেই আমি তোমার কাছ থেকে আলাদা হতে পারবো না। রোজা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হৃদয় অস্থির হয়ে উঠল। আহমেদের কথা যেন তার ভিতর গভীরভাবে প্রবাহিত হচ্ছিল। তার চোখে পানি জমে গেল। আহমেদ তাকে শক্ত করে আঁকড়ে ধরে, যেন কোনো কিছুই তাকে আলাদা করতে পারবে না। রোজা এবার একটা শুকনো ঢোক গেলে ধীরে বলে উঠল, আহমেদ। আহমেদ রোজাকে না ছেড়েই ওভাবেই সাড়া দিল প্রিয়তমার ডাকে। বলো। রোজা ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে একটু সতর্ক হয়ে বলে উঠল, আমি আপনাকে খুব ভালোবাসি। আহমেদ ফট করে তার চোখ জোড়া খুলে ফেলল। রোজাকে ছেড়ে দিয়ে তার দিকে হতবাক হয়ে তাকালেই রোজা এবার কপট রাগ দেখিয়ে বলে উঠল, জেবাকে বলেছিলেন না আমি নাকি ভালোবাসি বলতে ভয় পাই? আমি মোটেও ভালোবাসি বলতে ভয় পাই না, বুঝেছেন? আপনি আমাকে জেবার সামনে ভীতু প্রমাণ করার চেষ্টা করছিলেন। আমি মোটেও ভয় পাই না। রিয়াদ, অহনা, নুরা, তিশা, সৌরভ, নাহিদ সবার সামনেই আপনাকে ভালোবাসি বলতে পারবো। আহমেদ অন্যদিকে ফিরে ঠোঁট চেপে হাসি আটকে বলল, আচ্ছা তাই নাকি? রোজা যেন খুবই আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। অবশ্যই। আহমেদ এবার একটু কাছে এসে বলল, সবার সামনে আমাকে চুমু খেতে পারবে? এবার রোজার চোখ জোড়া দেখার মতো ছিল যেন। রোজার অভিব্যক্তি আর মুখের অসহায় ভঙ্গি দেখে আহমেদ আর হাসি আটকাতে পারল না। হাসতে হাসতে বলে উঠল, যেদিন এই কাজটা করতে পারবে সেদিন নিজেকে সাহসী বলো। তুমি একটা ভীতু। রোজা এবার কটমট করে তাকালো আহমেদের দিকে, কিন্তু পরক্ষণে সে নিজেও হেসে দিল। এরপর জড়িয়ে ধরল আহমেদকে। আহমেদও সযত্নে কপালে চুমু দিয়ে জড়িয়ে দিল নিজের প্রিয়তমাকে। এভাবে দুই হৃদয়ের মধ্যে এক অজানা শক্তি এবং ভালোবাসা এক হয়ে গেল। এমন এক মুহূর্ত যা তাদের জীবনে চিরকাল অমলিন থাকবে। কয়েক মাস পরে সময় স্রোত সব কিছুই বদলে দেয়, তবে কিছু কিছু ভালোবাসা, কিছু কিছু সম্পর্ক চিরকাল স্থায়ী থাকে। কিছু মাস পেরিয়ে গেছে, আর জীবন এক নতুন রূপে শুরু হয়েছে। জেবা সে আগের জেবা এখন অনেকটা বদলে গেছে। মনোবিদদের পরামর্শে নিজেকে পুনরুজ্জীবিত করেছে এবং এখন তার মধ্যে সে আগের অস্থিরতা নেই। জীবনের নতুন পথ খুঁজে পেয়েছে আর নতুন নতুন সিনেমায় চুক্তি করেছে। নিজের দক্ষতা আর যোগ্যতায় সে এখন অনেক বড় প্রজেক্টে কাজ করছে। তার কাজের পরিধি এবং সফলতা বেড়েছে। জীবনের নতুন সুরে তার মনের ভেতরে যে শান্তি, সেটা তাকে অনেক সুন্দর করে আবার নতুন করে জীবন সাজাতে সাহায্য করেছে। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন সিনেমায় চুক্তি করেছে। তার অভিনয়ের দক্ষতা যেন এখন আগে থেকে বেশি বেড়ে গেছে। এখন আর সে সবার কাছে সেই চেনা অসহায় দুশ্চরিত্র জেবা নয়, এবং বরং একজন সফল এবং স্বাধীন নারী। তার সম্পর্কও এখন রোজা এবং আহমেদের সঙ্গে অনেক ভালো, বেশ বন্ধুত্বপূর্ণ। তিনজন একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনের ভিন্ন ভিন্ন পথে চলতে শুরু করেছে, কিন্তু এই সম্পর্কের মাঝে ছিল এক গভীর শুদ্ধতা, যেখানে প্রতিটি মুহূর্তে সম্মান ছিল।
জেবার সাথে মাঝে মাঝে রোজা এবং আহমেদের কথা হয়। এমনকি আহমেদ যে আগে জেবার অভিনয় করা সিনেমায় গান গাইতে চাইতো না, এখন সে জেবার অভিনয় করার প্রত্যেকটা সিনেমায় আনন্দের সাথে গান রেকর্ডিং করছে। তবে এর মধ্যে একটা ভালো কাজ হয়ে গিয়েছে। আহমেদের একমাত্র বেস্ট ফ্রেন্ড গায়ক আবিরের সাথে কিভাবে যেন জেবার কানেকশন হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি আবির জেবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু জেনে সে জেবাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে বলে জানিয়েছে আহমেদকে। এই খবর শুনে আহমেদ প্রথমে হতবাক হয়ে গেল, পরবর্তীতে খুব খুশি হলো। অবশেষে জেবা নিজের পথ খুঁজে পেয়েছে। রোজাও জেবার সাথে আবিরের বিয়ে হওয়ার কথা শুনে খুব খুশি ছিল। জাভেদকে খুন করে জেবাকে নিঃস্ব করে দেওয়ার অপরাধবোধ কমে আসলো যেন তার। অন্যদিকে রোজা এবং আহমেদ একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছে। তাদের ভালোবাসার গভীরতা সময়ের সাথে সাথে আরও বেড়ে গিয়েছে। তারা সুখের সংসার করছে, একে অপরকে ভালোবাসার ভাষায় শ্রদ্ধা ও মূল্য দিচ্ছে। রোজা আগের মতো কঠিন এবং শক্তিশালী, তবে এখন তার মধ্যে এক শান্ত ও কোমলতার ছোঁয়া দেখতে পাওয়া যায়। এটা ছিল তার এবং আহমেদের মধ্যে থাকা নিঃশব্দ প্রতিজ্ঞার প্রতীক। তারা একে অপরকে কাছে পেয়ে একসঙ্গে তাদের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে। তবে আহমেদের সাথে এখন পাক্কা বউ হয়ে পুরোপুরি সংসার করতে গিয়ে রোজার ওপর দিয়ে এখন স্ট্রিম রোলার যাচ্ছে, কারণ সে একসাথে নিজের অফিসিয়াল কাজ এবং সংসার সামলাচ্ছে। আহমেদ তাকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করে দেখে রোজা আনন্দের সাথে সবকিছু ঠিকমতো সামলাচ্ছে। রোজার পাশে থেকে আহমেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরেছে, যেখানে তাদের সম্পর্ক এবং ভালোবাসা পূর্ণ হয়ে উঠেছে। তারা একে অপরের পাশে হাতে হাত রেখে জীবনের সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আর জেবা তার নতুন জীবনে কিছুটা হলেও শান্তি এবং সাফল্য পেয়েছে। তবে তার মধ্যে রোজা এবং আহমেদের জন্য ছিল এক গভীর কৃতজ্ঞতা, কারণ তারা তাকে যে শান্তি এবং পথ দেখিয়েছিল তা তাকে নতুন করে জীবন সাজাতে সাহায্য করেছে। এভাবে জীবন এগিয়ে চলে, আর সবার জীবনে শান্তি, ভালোবাসা এবং সফলতা নেমে আসে। এই গল্পের শেষ, কিন্তু তাদের নতুন জীবনের শুরু। হাসপাতালের করিডোরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়চারি করেছে আহমেদ। তার মুখে অস্থিরতার ছাপ, কপালে চিন্তার ভাঁজ। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর ভেতরে যাওয়ার পথের দিকে চেয়ে থাকছে, যেন কেউ এসে তাকে রোজার খবর দেবে। চেয়ারে বসে রয়েছে রাজিয়া রহমান, তার চোখে মুখেও চিন্তার ভাঁজ। একটু আগেই সৌরভ, রিয়াদ, অহনা, নুরা, নাহিদ ও তিশা সবাই এসে উপস্থিত হয়েছে। আকরাম চৌধুরী কেসের কাজে একটু শহরের বাইরে গিয়েছে, দেখে আসতে পারেননি। আহমেদ বারবার থিয়েটারের দিকে তাকাচ্ছে, যার ভেতরে রয়েছে রোজা এবং তার অনাগত সন্তান। হ্যাঁ, আজ রোজার ডেলিভারি হওয়ার দিন। চিন্তার রেস ধরে আহমেদ ধপ করে বসে পড়ে রাজিয়া রহমানের পাশে। তার এখনও মনে পড়ছে সেদিনকার কথা, যেদিন সে জানতে পেরেছিল রোজা প্রেগনেন্ট এবং তারা মা বাবা হতে যাচ্ছে। সেই অনুভূতি আহমেদ কখনোই ভুলবে না। সেদিন রাতের নিস্তব্ধতা ভেঙে আহমেদ তার স্টুডিও থেকে বাসায় কেবল ফিরল। সে খুবই ক্লান্ত, কিন্তু যখন ঘরের ভেতর প্রবেশ করল, এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। রোজা ফ্লোরে স্তব্ধ হয়ে বসে রয়েছে, চোখে অসহায়ত্ব, চুলগুলো বেশ এলোমেলো। আহমেদ প্রথমে চমকে যায়, কারণ আজ রোজার একটা ক্রেসের কাজের জন্য খুব রাতে বাড়ি ফেরার কথা। এত তাড়াতাড়ি বাড়িতে তাকে এভাবে নিথর হয়ে বসে থাকতে দেখে আহমেদ বেশ অস্থির হয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় তার দিকে। তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ে। কি হয়েছে রোজা, তুমি এমন করে কেন বসে আছো? ঠিক আছে তো? তোমার না আজ দেরিতে বাড়ি ফিরে আসার কথা? আহমেদের কণ্ঠে ভয় এবং আতঙ্কের ছাপ স্পষ্ট। রোজা সেভাবেই থেকে পিটপিট করে আহমেদের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থাকে। তারপর আড়াল করে রাখা বাম হাতটা বের করে কাঁপা কাঁপা হাতে একটি প্রেগনেন্সি কিট তার দিকে বাড়িয়ে দিয়ে হতভাগ গলাতে বলে, এটা কি সত্যি? আহমেদ প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে কিটটার দিকে তাকায়। দুটো হাতে নিলে দুটো লাল দাগ তার চোখে স্পষ্ট হয়ে ওঠে। তার মাথা মুহূর্তেই যেন ঘুরে যায়। কিছু সময় সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই সে করতে পারে না। আহমেদ সময় নিয়ে বারবার চোখ বন্ধ করে, আবার চোখ খোলে। যা দেখছে তা সত্যি কিনা সেটা বিশ্বাস করার চেষ্টা করে সে। রোজা নিজের চোখ বন্ধ করে ফেলে। তারপর সে আরও কিছুটা শ্বাস নিয়ে তার কণ্ঠে
ভেঙে পড়া কান্নার মতন শব্দ আসে। গত 2-3 মাস ধরে আমার খুব খারাপ লাগছিল। গত সপ্তাহে বমি হয়েছিল আমার। চিন্তা করবেন বলে আপনাকে বলিনি। আর প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি অসুস্থ, কিন্তু এমন কিছু ঘটবে ভাবিনি। এটা কি সত্যি আহমেদ? রোজা কোনো মতে কষ্ট করে কাপা গলায় কথাগুলো এক নিঃশ্বাসে বলল। আহমেদের কানে রোজার কথাগুলি পৌঁছায়। বেশ ভালো করে শুনতে পায় সে, কিন্তু কোনো উত্তর দেয় না। কিছু সময়ের জন্য পৃথিবী যেন থমকে যায়। কিটটা হাতে নিয়ে সেভাবেই আহমেদ ঢোক গেলে কোনো মতে কাপা গলায় বলে ওঠে, রোজা, মাই কুইন, এখানে তো দুটো দাগ দেখা যাচ্ছে। দুটো দাগ দেখা গেলে তো। আহমেদ এক পলক রোজার দিকে তাকায় এবং তখনই তার চোখে যেন অশ্রু এসে পড়ে। এক মুহূর্তে তার সমস্ত অনুভূতি উত্তাল পাতাল হয়ে ওঠে। একদিকে খুশির জোয়ার, অন্যদিকে কান্নার অশ্রু। রোজা, তাহলে আমি বাবা হতে যাচ্ছি। আহমেদের কণ্ঠে যে আনন্দ, সে তীব্র আবেগের সাথে কান্নার পরিণয় হল। সে হাসতে হাসতে চোখে জল এসে পড়ে। আমি বাবা হতে যাচ্ছি রোজা, এটা সত্যি তো? রোজা, আমি সত্যি বাবা হতে যাচ্ছি। দুটো দাগ থাকলে তো সেটাই হয়, তাই না? রোজা চোখে পানি নিয়েই টলমলো চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। আহমেদ সময় নষ্ট না করেই মুখ ভরে হেসে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার সমস্ত শরীর হৃদয় একসাথে মিলিয়ে যায়। রোজাও নিজের অনুভূতি থামাতে পারেনি। তার হাত আলতো করে আহমেদের গাল ছুঁয়ে দেয়। জড়িয়ে ধরে থেকেই বলে ওঠে, আপনি বাবা হতে যাচ্ছেন আহমেদ, আপনি বাবা হতে যাচ্ছেন। আহমেদ তখন মাথা দুদিকে নেড়ে রোজার হাত তুলে ধরে চুমু খায়, তার মুখের দিকে তাকিয়ে। এক গভীর চুমু তার কপালে দিয়ে বলে, না রোজা, এভাবে বলো না, বলো আমরা মা বাবা হতে যাচ্ছি। রোজা নিজেও এবার কান্নায় ভেঙে পড়ে। তার চোখে অশ্রু চলে আসে। আবারও সে আহমেদকে জড়িয়ে ধরে আরও শক্ত করে। আহমেদ রোজাকে এবার অনবরত আদর করতে থাকে, তার চুলে হাত বুলিয়ে দিয়ে তার মুখের প্রতিটি অংশে চুমু দেয়। তার শরীরে যেন নতুন এক শক্তি এবং আবেগ জন্ম নেয়। আহমেদ মুগ্ধ হয়ে বলতে থাকে, রোজা, তুমি মা হতে যাচ্ছ আর আমি বাবা। আমি যে কি খুশি আমি তোমাকে বোঝাতে পারবো না রোজা। কি করব বুঝতে পারছি না এখন। রোজা, কি করব আমি এখন? এখন আমার কি করা উচিত? কাকে কাকে জানাবো? আচ্ছা, ওই কোন কোন মিষ্টি কিনবো? আচ্ছা, আমি কি এখনই একটা ছোট্ট দোলনা কিনে আনবো? আমার রোজা, আমার কিছু মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি বলো, আমি কি করব? উন্মাদের মতো করতে শুরু করে আহমেদ। এই পাগলামি যে খুশির, রোজা সেটা বেশ ভালো করেই বুঝতে পারে। সে নিজেও চোখ মুছে আহমেদকে আবার জড়িয়ে ধরে। রোজা আহমেদকে আরও কাছে টেনে নিয়ে তার শরীরের সাথে মিশে যায়। আহমেদ তাকে একের পর এক চুমু দিয়ে জড়িয়ে ধরে, যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা এবং অনুভূতি একসাথে রোজাকে দেয়। আহমেদ তৎক্ষণাৎ কিছু একটা ভেবে রোজাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, রোজা শোনো, আজ থেকে তুমি বাড়ি থেকে বের হবে না। খবরদার, যদি বাড়ি থেকে এক পা বের হয়েছ তাহলে দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না। আজ থেকে তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ। বিছানা থেকে উঠবেও না তুমি। রোজা চোখে পানি নিয়ে হেসে বলে, বাড়ি থেকে বের না হলে কাজ করব কি করে? আহমেদ এবার কপট রাগ দেখিয়ে বলে, কিসের কাজ? কোনো রকম কাজ করার দরকার নেই। তুমি মেডিকেল ছুটি নিয়ে নাও, এক্ষুনি ফোন করো। এই মুহূর্তে অ্যাপ্লিকেশন লিখে ফেলো। মিস্টার চৌধুরীকে কল করে বলো তোমার মেডিকেল ছুটি লাগবে। আর যদি ছুটি দিতে না চাই তাহলে চাকরি ছেড়ে দাও। কোনো দরকার নেই চাকরি করার। খবরদার, বাড়ি থেকে বের হবে না। রোজা হেসে বলে ওঠে, কেন ছুটি দেবে না? অবশ্যই ছুটি দেবে। মেডিকেল ছুটি নেওয়ার নিয়ম আছে তো। আহমেদ তড়িঘড়ি করে বলে ওঠে, তাহলে দ্রুত নাও, এক্ষুনি কল করো। আমি অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছি। রোজা হেসে মাথা নেড়ে বলে, ঠিক আছে। রাজিয়া রহমানের ডাকে আহমেদ ফিরে আসে সেই 9 মাস আগের অতীত থেকে। রাজিয়া রহমান আহমেদের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না তো, কিচ্ছু হবে না। আমাদের রোজা অনেক স্ট্রং, দেখবি সব ঠিক হয়ে যাবে। পাশ থেকে রিয়াদ এবং নাহিদ বলে ওঠে, হ্যাঁ স্যার, ম্যাম তো অনেক স্ট্রং, কিছুই হবে না। আহমেদ ঠোঁট ভিজিয়ে বলল,
ভয় লাগছে মামনি, খুব ভয় লাগছে। বলে আহমেদ রুমাল দিয়ে নিজের কপালে ঘাম মুছে ফেলল। তার আবারও মনে পড়ল আজ সকালের ঘটনা। আজ সকালে রোজাকে যত্ন করে খাওয়ানোর পর সে স্টুডিওতে রেকর্ডিংয়ের জন্য বের হয়েছিল। প্রেগনেন্ট হওয়ার পর থেকে আহমেদ প্রায় সব কাজ বন্ধ করে দিয়েছে। তার জীবনের একমাত্র কাজ এখন রোজার দেখভাল করা, কিন্তু আজকের কাজটা করা ছাড়া উপায় ছিল না। রীতিমতো বাধ্য হয়ে সে আজ স্টুডিওতে রেকর্ডিং করতে গিয়েছিল। তার ঠিক তখনই স্টুডিওতে বসে রেকর্ডিংয়ের মাঝখানে রাজিয়া রহমান ফোন করে জানালেন রোজার লেবার পেন শুরু হয়েছে। খবর শোনার পর আহমেদের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। শুধু মস্তিষ্ক তাকে জানান দেয় যে তার এখন রোজার কাছে থাকা প্রয়োজন। দ্রুত গতিতে সে সব কিছু ফেলে তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে আসে। রোজা নাকি প্রথমে থিয়েটারে যেতে চাইছিল না। সে বারবার বলছিল, আমি আহমেদকে না দেখে থিয়েটারে যাব না, আমি ওনাকে একবার দেখতে চাই। আমি যদি আর ফিরে না আসি তখন কি হবে? আমি শেষবারের মতো ওনাকে দেখতে চাই। রাজিয়া আর নার্সদের অনেক বোঝানোর পরও রোজা কোনো মতে থিয়েটারে ঢুকতে চায় না। সে যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু মনে একটাই চিন্তা ছিল, আমি আহমেদকে না দেখে করতেও যাব না। সে খুব কষ্টে নিজেকে শক্ত রেখে চেষ্টা করছিল, তবে ব্যথা দুর্বলতা তার শরীরের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। তার চোখের কোণে অশ্রু, ঠোঁট শক্ত করে সে দরজার দিকে তাকিয়েছিল, যেন নিজেকে একটু বেশি শক্ত মনে করানোর চেষ্টা করছে। কিন্তু তার মন থেকে একটা প্রশ্ন ছিল, আমার আহমেদ কই? সে কেন এখানে নেই? তার বুকের মধ্যে কিছু একটা অস্থিরতা তৈরি হচ্ছিল। রোজার মুখে তীব্র ব্যথা, কিন্তু আহমেদকে না দেখে সে এক চুলও নড়তে রাজি ছিল না। আর ঠিক তখনই হসপিটালের করিডোরে হন্তদন্ত হয়ে প্রবেশ করল আহমেদ। তার চোখে উদ্বেগ আর শরীরে বিশাল একটা তাড়াহুড়ো ছিল। সে জানত রোজা কতটা কষ্টে রয়েছে, কিন্তু তাকে এক সেকেন্ডের জন্য একা থাকতে দিতে সে প্রস্তুত ছিল না। সে দ্রুত রোজার কাছে চলে গেল এবং তার হাত ধরে মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলল, রোজা, এই তো আমি এসেছি। কষ্ট হচ্ছে তোমার? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। রোজা যন্ত্রণায় থমকে থাকা অবস্থায় আহমেদকে দেখল। তার চোখে গভীর উদ্বেগ, কিন্তু সাথে এক অদ্ভুত শান্তি ছিল। তারা দুজন আবার একে অপরের সামনে। সে হালকা মুচকি হেসে থেমে থেমে বলল, আমি যদি ফিরে না আসি আপনি ভালো থাকবেন। খবরদার আবার যদি বিয়ে করতে তাহলে আমি ভূত হয়ে এসে আমি আপনার ঘাড় মটকে দেব। আহমেদ রোজার কপালে চুমু দিয়ে অস্থির হয়ে বলতে থাকে, আরে কিছু হবে না তোমার, পাগল হয়ে গেছো। সুস্থ হয়ে ফিরে আসবে তুমি, কিছু হবে না, ভয় পেও না। রোজা এবার আহমেদের হাত ধরে বলে ওঠে, আমার কিছু হয়ে গেলে আপনি নিজের খেয়াল রাখবেন। কখনো আপনার মন থেকে আমাকে মুছে ফেলবেন না, ভুলে যাবেন না কিন্তু আমায়। না হলে খুব খারাপ হয়ে যাবে, পরকালেও আমি আপনাকে গ্রহণ করব না। আহমেদের মনে এখনও রোজা সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মেয়েটা বেশ উল্টোপাল্টা কথা বলতে শিখে গিয়েছে। সুস্থ হয়ে ফিরে আসলে রোজার কানে নিজে একটা থাপ্পড় মারবারও পরিকল্পনা করে ফেলল আহমেদ। এতে যদি রোজা তাকে গুলি করতে চায় তাহলে করুক। সে জানে রোজার জন্য তার ভালোবাসা আর তার জন্য দুশ্চিন্তা, এ দুটোই তাকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ, আল্লাহ তুমি আমার রোজাকে সুস্থ রাখো। আহমেদ ধীরে ধীরে চেয়ারে বসে মাথা নিচু করে ফিসফিস করল। তার সামনে দাঁড়িয়ে থাকা রিয়াদ, অহনা, নুরা, তিশা, সৌরভ, নাহিদ সবাই একে একে তার দিকে উদ্বেগের চোখে তাকাচ্ছিল। তবে আহমেদের চোখে ছিল কেবল একটি চিন্তা, রোজা। সে কেবল একে অপরের সঙ্গে কোনো কথাই বলছিল না এবং মনে মনে একটাই প্রার্থনা করে যাচ্ছিল, আমার রোজা যেন ঠিক থাকে, রোজার যেন কিছু না হয়। আমি ছাড়া সে কোথায় যাবে? শ্বাসটা যেন তাকে ঠেলে আশ্রে ফেলছিল। পৃথিবী থেকে যেন তার সমস্ত শব্দ দূরে চলে যাচ্ছিল। শুধু রোজার মুখ, তার হাসি, তার স্পর্শ, এইসব দৃশ্য বারবার চোখের সামনে ঘুরছিল। আহমেদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু ভিতরে এক অস্থিরতা ছিল যা কেবল বাড়তেই থাকছিল। এমন সময় থিয়েটারের দরজা খুলে গেল এবং এক নার্স ধীরে ধীরে এগিয়ে আসছে। আহমেদ দ্রুতগতিতে তার কাছে পৌঁছালো। আহমেদ কিছু বলার আগেই নার্সটা বিনয়ী হেসে বলে উঠল, স্যার,
মিষ্টির দোকান কিনে নিয়ে আসুন যান। পুরো হসপিটালকে মিষ্টি খাওয়াতে হবে। আপনার একটা পরীর মতন ফুটফুটে মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অভিনন্দন। এই কথা শুনে যেন সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু আহমেদ তখনও খুশি হতে পারে না। সে কাপা গলায় জিজ্ঞেস করে, আমার স্ত্রী? পাশ থেকে অন্য নার্স বলে ওঠে, খাইয়ে দিতে পারেন স্যার। এমনিতেও ম্যাম তো কিছু খেতে পারেনি। চিন্তা করবেন না স্যার, ম্যামও ঠিক আছে। সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। বিকেলবেলায় রিলিজ পেয়ে যাবেন। আহমেদের বুক থেকে একটা স্বস্তির দীর্ঘশ্বাস বের হয়ে গেল। তার সমস্ত শরীর যেন এক মুহূর্তেই শিথিল হয়ে পড়ল। চোখে জল জমে গেল, গলা শুকিয়ে আসলো। তবে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। সব কিছুই ঠিকঠাক ছিল, রোজা ঠিক আছে। হাসি মুখে সে নার্সকে ধন্যবাদ জানালো আহমেদ। রোজার চিকিৎসা সংক্রান্ত সমস্ত উদ্বেগ থেকে এক চরম মুক্তি অনুভব করেছিল, কিন্তু তার হৃদয়ে এখন এক নতুন উচ্ছ্বাস। তখন হঠাৎ একজন নার্স যখন সদ্যজাত কন্যাকে তোয়ালে নিয়ে মুড়িয়ে নিয়ে এসে আলতোহা করে আহমেদের কোলে তুলে দেয়, আহমেদের হাতে যখন তার মেয়ে এসে পড়ে, তখন সে কেমন যেন থমকে যায়। মেয়ে সে অতি ক্ষুদ্র প্রাণটা এক মুহূর্তের জন্য সে নিজেকে যেন হারিয়ে ফেলে, কেবল তাকিয়ে থাকে। তার চোখে অশ্রু জমে ওঠে, কিন্তু এই অশ্রু এক দুঃখের নয়, এক অমূল্য আনন্দের, বাবা হওয়ার অপ্রতিম অনুভূতির। তার হাত দিয়ে আলতোভাবে ধরে রাখে ছোট্ট মেয়েটাকে, যেন একটি দামি রত্ন। মেয়ে তার কোলে এসে এত ছোট, এত দুর্বল, অথচ সে জানে এই ছোট্ট প্রাণটা তার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। এমন এক মুহূর্তে রাজিয়া রহমান পাশে দাঁড়িয়ে থাকে, তার চোখেও একটা নরম হাসি। আহমেদ অবলোক দৃষ্টিতে নিজের সন্তানের দিকে তাকিয়ে থেকে কাপা গলায় বলে, এটা আমার মেয়ে, আমার আমার ছোট্ট মেয়ে, আমার সন্তান, আমার আরেক পৃথিবী। রাজিয়া রহমানও চোখে পানি নিয়ে হালকা হাসি দিয়ে বললেন, আহমেদ রে, মেয়েটা একদম তোর মতো দেখতে হয়েছে, শুধু চোখ দুটো রোজার মতো পেয়েছে দেখ। আহমেদ চোখ বুজে একটু ঠাউর করে তার মেয়েটির চোখের দিকে তাকায়, আর চোখে জল এসে পড়ে। আসলে তার মেয়ের চোখগুলো রোজার চোখের মতোই, তেমন গভীর, তেমন মিষ্টি। আহমেদ তার হৃদয়ের ভেতর এক নতুন অনুভূতির ঝড় অনুভব করে। ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে, যেন পৃথিবী তার কাছে এক আনন্দের সঞ্চয় নিয়ে হাজির হয়েছে। আহমেদ নিজের ছোট্ট মেয়ের কানের কাছে প্রথমে আজান দিয়ে দেয়, এরপরে ফিসফিস করে বলে ওঠে, আমার অস্তিত্ব, আমার আরেক প্রাণ, আমার অংশ, তোমার নাম আমি দিলাম আরশিনা রহমান। আহমেদের দেওয়া নামটা যেন সবার বেশ পছন্দ হলো। অহনা, নুরা এবং তিশা খুশিতে লাফিয়ে উঠল। নুরা খুশিতে গদগদ করে বলে উঠল, মাশাল্লাহ, অনেক সুন্দর নাম স্যার। আহমেদ এবার তার মেয়ের কপালে এক ছোট্ট চুমু দেয়। তার চোখে অশ্রু জমে থাকে, কিন্তু তার সুখের অশ্রু, এক ধরনের অশ্রু যা বাবা হওয়ার অনুভূতিতে পরিপূর্ণ। পাশ থেকে নাহিদ হেসে বলে, স্যার আমাদের মামনি তো দেখছি একদম আপনার মতো দেখতে হয়েছে স্যার, চোখ দুটো ছাড়া সবাই আপনার মতো, মাশাল্লাহ। অহনা মিষ্টি হাসে, ঠাট্টার ছলে বলে, স্যার আপনার কপালে দুঃখ আছে। ম্যামের সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে আপনার মেয়ে আপনার মতোই দেখতে হবে। আপনি তো জিতে গিয়েছেন চ্যালেঞ্জে, এখন তো ম্যাম আপনাকে ছাড়বে না। আহমেদ মুচকি হাসে, সবার কথায় একটু একটু মজা আসে, কিন্তু সে জানে তার মেয়েটি, এই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে বড় জয়। মুহূর্তেই পুরো পরিবেশটা আনন্দের জোয়ারে ভেসে যায়। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। তার ছোট্ট মেয়ে তার পৃথিবী হয়ে উঠেছে, আর সে তার পৃথিবীকে কোলের মধ্যে চিরকাল রাখবে। আহমেদ এবার নিজের মেয়েকে আলতো করে রাজিয়া রহমানের কোলে তুলে দেয়। রাজিয়া রহমানের চারপাশে এবার ঘিরে ধরে রিয়াদ, অহনা, নাহিদ, নুরা, সৌরভ এবং তিশা। সবাই এবার ফিসফিস করে গুরুত্বপূর্ণ আলোচনায় মেতে ওঠে। আলোচনার মুখ্য বিষয়গুলো চোখ পুরোপুরি রোজার মতো হয়েছে কিনা, নাক কার মতো হয়েছে, ঠোঁট কার মতো হয়েছে, এসব আলোচনায় মিটিং বসিয়ে ফেলে তারা। নাহিদ এবং রিয়াদের মধ্যে ঝগড়াও বেঁধে যায়। নাহিদের মতে ঠোঁট হয়েছে খানিক রোজার মতো,
কিন্তু রিয়াদের মতো ঠোঁট হয়েছে পুরোপুরি আহমেদের মতো। আহমেদ এবার দু চোখের পানি আঙুলে ছিটকে ফেলে দিয়ে একজন নার্সকে উদ্দেশ্য করে বলে, আমি কি আমার স্ত্রীর সাথে দেখা করতে পারি? জি স্যার, অবশ্যই। ম্যামের জ্ঞান ফিরেছে। ঠিক আছে, এখন আপনি দেখা করে আসুন। আহমেদ কৃতজ্ঞতার হাসি দিয়ে এগিয়ে যায়। কেবিনের ভেতরে ঢুকতে সে দেখল রোজা ক্লান্ত মুখে শুয়ে আছে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি তাকে ছিঁড়েছে। আহমেদ ধীরে ধীরে এগিয়ে গেল, রোজার পাশে বসল। রোজা আহমেদের উপস্থিতি টের পেয়ে দুর্বল চোখ দুটো খুলে ক্লান্ত স্বরে বলল, মেয়েকে দেখেছেন আহমেদ? খুলে নিয়েছেন? আহমেদ রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দেখেছি, কুলেও নিয়েছি, আদর করে দিয়েছি। রোজা এবার কিছুটা গর্বের সাথে বলে ওঠে, আপনার আগে আমি দেখেছি। আমি আবার খুব দয়ালু মানুষ তো, যাতে বৈষম্য না হয় এই জন্যই আমি কোলে নিইনি, আপনাকে আগে কোলে দিতে বলেছি। আহমেদ এবার রোজার আরও কাছে চলে যায়। তার কপালের মাঝখানে চুমু এঁকে দিয়ে আবেগী গলায় বলে ওঠে, তোমাকে ধন্যবাদ রোজা, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ, আমাকে এত ভালোবেসে আগলে রাখার জন্য ধন্যবাদ, আমার জীবনে এত সুন্দর একটা মুহূর্ত আনার জন্য ধন্যবাদ, আমাকে বাবা ডাক শোনার মতো সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমায় মাই কুইন, তুমি আসলে আমার জীবনে রানী হয়ে এসেছ। রোজা এবার দু হাত বাড়িয়ে দিয়ে শুয়ে থাকা অবস্থাতেই আহমেদকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনাকেও ধন্যবাদ এই এতিম মেয়েটাকে এত ভালোবাসার জন্য, 3 বছর দূর থেকেও এতটা আঁকড়ে রাখার জন্য, আমার জীবনটা গুছিয়ে দেবার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আহমেদ আবারও রোজার 2 হাতে চুমু খায়। রোজা এবার অভিমানের স্বরে বলে ওঠে, আপনার মেয়েকে দেখেছেন তো, পুরোটাই আপনার মতো হয়েছে, কিচ্ছু আমার মতো হয়নি। এটা কিন্তু পুরোপুরি বেইমানি। আহমেদ রোজার কথায় ফিক করে হেসে দিল। এরপরে মুগ্ধ স্বরে বলল, চোখগুলো তোমার মতো হয়েছে রোজা, একদম তোমার মতো সুন্দর চোখ হয়েছে। রোজা যেন তাও সন্তুষ্টি পেল না, কিন্তু কিছুক্ষণ থেমে রোজা এবার ইতস্তত করে বলে উঠল, অবশ্যই আপনার মতো হয়েছে বলেই সুন্দর হয়েছে, আমার মতো হলে তো আর সুন্দর হতো না। ভালো হয়েছে, আপনার মতো দেখতে হয়েছে। রোজার এমন কথায় আহমেদ ভ্রু কুঁচকে ফেলে। রোজা এবার ভ্রু উঁচিয়ে বলে, রাগ করলেন? সত্যি কথা বললে সবাই রাগ করে। আহমেদ হুমকি দেবার স্বরে বলে উঠল, খালি সুস্থ হয়ে যাও, তারপর দেখাবো তোমাকে মজা। পুরো 9 মাস আমার স্পেশাল পানিশমেন্ট থেকে বেঁচে গিয়েছো, সমস্ত হিসাব কিন্তু তুলে রাখা আছে। রোজা এবার অসহায় নেত্রে তাকালো আহমেদের দিকে। আহমেদ মুচকে এসে বলল, রোজা এবার একটা শুকনো ঢোক গিলে কথা ঘোরাতে বলে ওঠে, মেয়ের নাম কি রাখলেন? আহমেদ বলে ওঠে, আরশিনা রহমান। রোজা যেন বেশ পছন্দ হয় নামটা, মিষ্টি হেসে বলে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর নাম। মেয়ের নাম আপনার নিজের নামের অক্ষরে রাখলেন তো? ঠিক আছে, এরপরে ছেলে বা মেয়ে হলে আমি আমার নামের অক্ষর দিয়ে রাখবো, কিন্তু আগেই বলে দিয়েছি। আহমেদ মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা মহারানী। আহমেদ এবার রোজাকে জড়িয়ে ধরে, রোজাও আহমেদকে জড়িয়ে ধরে। এই আবেগঘন মুহূর্তে আহমেদের কানে চুমু খায়। তবে ঠিক তখনই কেবিনে ঢুকে পড়ল নাহিদ, রিয়াদ, অহনা, নুরা, সৌরভ সহ সবাই। এমন একটা মুহূর্তে তাদের উপস্থিতি চমকে দিল আহমেদ, রোজা, এমনকি তারাও বেশ চমকে গেল। নাহিদ 2 হাতে নিজের চোখ বন্ধ করে বলে উঠল, এই আমি কিছুই দেখিনি সত্যি ম্যাম, প্লিজ গুলি করবেন না। আপনি যে স্যারকে চুমু খেয়েছেন এটা আমি দেখিনি, আমি কিছু দেখিনি। অহনা এবার একটু লজ্জা পেয়ে বলে, মানে আমরা মনে হয় ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিলাম। স্যার, আমরা তবে যাই, পরে আসবো তাহলে। আগে হলে রোজা আহমেদ দুজনেই বেশ চমকে যেত, কিন্তু আজ চমকে গেলেও আহমেদ হাসি মুখে বলে উঠল, সব যখন দেখে ফেলেছ তখন এত ঢং করার কি আছে? এমনিতেও তোমাদের সামনে অনেকবার আমি তোমার ম্যামকে চুমু খেয়েছি, তোমাদের জন্য ঠিকমতো রোমান্স করতে পারতাম না দেখেই তো লজ্জায় মাথা খেয়ে তোমার সামনে চুমু খেতাম। আমার গুরুত্বপূর্ণ কাজগুলোতে বাগড়া দেওয়াই তো তোমাদের আসল কাজ, এটা নতুন কিছু না।
এসো তাড়াতাড়ি, ভেতরে এসো। রোজাও মুচকি হাসলো। এরপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসতে চাইলে আহমেদ তার সাহায্য করলো। রোজা বলল, এসো সবাই ভিতরে এসো। রিয়াদ, অহনার সহ সবাই এবার হেসে ভেতরে ঢুকলো। আসলে এই কয়েক মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আহমেদ তৎক্ষণাৎ রোজার কাছ থেকে উঠে দাঁড়ালো। রোজা এরপর মৃদু হাসি দিয়ে সবাইকে অভ্যর্থনা জানায়। একে একে সবাই রোজাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, ঠিক আছে কিনা, কষ্ট হচ্ছে কিনা। হঠাৎ রোজা আহমেদকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, মেয়েটা কোথায়? আহমেদ জানায়, মামুনের কাছে আছে, পুরো হসপিটাল ঘুরে বেড়াচ্ছে। এরপরে রোজা হঠাৎ কিছু একটা ভেবে মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিয়ে নেয়। এখন রোজার মনের মধ্যে কিছু নতুন পরিকল্পনা গুনগুন করছে। সে একে একে সবার দিকে তাকিয়ে বলল, আমি আজ এক সাহসী কাজ করতে যাচ্ছি জানো। নাহিদ চমকে গিয়ে উৎফুল্লে বলল, কি কাজ ম্যাম? আহমেদ সহ সবাই ভ্রু কুঁচকে তাকায় রোজার দিকে। রোজা এবার ঠোঁট চেপে সময় নিয়ে তারপর বলে ওঠে, এক্ষুনি দেখবে, কিন্তু শর্ত হলো 3 থেকে 4 সেকেন্ড থাকার পর তোমরা এখানে থাকতে পারবে না। সবাই যেভাবে এসেছো সেইভাবে সুরসুর করে এখান থেকে বেরিয়ে যাবে। সবাই কিছু না বুঝেই মাথা নাড়ালো, যার অর্থ তারা রোজার কথা শুনবে। এবার সবার অজান্তেই রোজা কিছুক্ষণ সময় নেয়। এরপর রোজা হঠাৎ করেই আহমেদের ঘাড়ে হাত দিয়ে তাকে কাছে টেনে আনলো। সবাই রোজাকে আরও কিছু বলার আগেই রিয়াদ, নাহিদ, অহনা, সৌরভ সবাই যেন হতভম্ব হয়ে রোজার দিকে তাকিয়ে থাকলো। রোজা দুহাতে আহমেদের ঘাড় ধরে কাছে এনে আহমেদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। সবার চোখ মুহূর্তেই বড় হয়ে গেল। আহমেদ নিজেই হতভম্ব হয়ে গেল, কিন্তু রোজার এমন স্পর্শে সে চোখ বন্ধ করতে বাধ্য হলো যেন। রোজা এখনও আহমেদের ঠোঁটে নিজের দখলদার রাজত্ব চালিয়ে যাচ্ছে। নাহিদ এবার রিয়াদের কানের কাছে গিয়ে স্তব্ধ হয়ে বলে উঠল, রিয়াদ ভাই গো, স্যারের সাথে থাকতে থাকতে ম্যাম তো দেখছি স্যারের মতোই হয়ে গেছে। রিয়াদও সেভাবেই ওপর নিচ মাথা নাড়ল। 5 থেকে 6 সেকেন্ড দেওয়ার পর অহনার হুঁশ ফিরে এলো। মনে পড়ল রোজার বলা সেই কথাটা। 3 থেকে 4 সেকেন্ড থাকার পর তোমরা যেভাবে এসেছিলে সেইভাবে সুরসুর করে এখান থেকে বেরিয়ে যাবে। আর দেরি করলো না তারা। একে অপরের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই বাতাসের গতিতে সবাই দুম করে উদা হয়ে গেল কেবিন থেকে। কেবিন থেকে বাইরে আসার পর আহমেদ এবং রোজার এই কাহিনী নিয়ে সবাই মুগ্ধতার সাথে হাসাহাসি করতে থাকলো। অস্বস্তি দেখা দেয় রিয়াদ এবং অহনার মধ্যে। রিয়াদ এবং অহনা এখনও কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দুজনের মধ্যে অস্বস্তির ভাব। অহনা হাত কসলাচ্ছে। রিয়াদের কাছ থেকে সে এবার সরে আসতে চাইলে রিয়াদ থমকে ওঠে। ওকে যেতে বলেছি আমি, কথা শেষ হয়নি এখনো আমার। অহনা আবারও চুপটি মেরে দাঁড়িয়ে থাকে রিয়াদের পাশে। এবার কিছুটা অস্বস্তি নিয়ে অহনার দিকে না তাকিয়ে রিয়াদ বলে ওঠে, সিদ্ধান্ত কি নিয়েছিস বল। অহনা অস্বস্তি নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিসের সিদ্ধান্ত? রিয়াদ দৃঢ়ভাবে বলে, নাটক করছিস, জানিস না কিসের সিদ্ধান্ত? অহনা এবার চুপ রইল। রিয়াদ বলে উঠল, অহনা ধীর কণ্ঠে বলে উঠল। রিয়াদ এবার গর্জে উঠে বলল, ওদের সবার সম্পর্ক যদি ম্যাম এবং স্যার মেনে নেয়, তারা আমাদেরকে কেন মেনে নেবে না? একবার বললে কি সমস্যা? অহনা এবার মাথা নিচু করে বলে উঠল, ম্যাম আমার একমাত্র গার্ডিয়ান। ম্যাম আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। রিয়াদ বিরক্তির স্বরে বলে ওঠে, সেটা কথা না, আগে আমাকে বল তুই রাজি কিনা। অহনা এবারও চুপ থাকলো। রিয়াদ ভ্রুকুচকে বলে উঠল, আমাকে বিয়ে করতে তোর সমস্যাটা কি বলতো? অহনা এবার হাত কসলাতে কসলাতে বলে উঠল, তুই সব সময় আমাকে ধমক দিস। তোর সাথে বিয়ে হলে আমার ধমক খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। রিয়াদ এবার আড়ালে মুচকি হাসলো, মনে মনে আওড়ালো, একবার বিয়েটা হতে দেই, তারপর ধমক আর আদর দুটোই দেখাবো তোকে। কিন্তু মুখে বলল, ম্যাম আমাদের বিয়েতে রাজি। অহনা চমকে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ অহনার দিকে তাকিয়ে বলল, আমি তোর মতো ঢিলা পার্টি না, আর তোর মতো বিতুও না। ম্যামকে আমি বলেছি আমি তোকে পছন্দ করি আর তোকে আমি বিয়ে করতেও চাই, কিন্তু তুই যে আমাকে মনে মনে বিয়ে করতে চাস কিন্তু মুখে বলিস না, সেটাও বলেছি। অহনা হতবাক হয়ে বলল, কি? ম্যাম কি বলল? রিয়াদ এবার নিজের শার্টের কলার বাঁকিয়ে বল, ম্যাম তো বেশ খুশি হয়েছে। ম্যাম এমনিতেও
নাকি তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিল যে তোকে বিয়ে দিবে কোথায়? তোরও তো সংসার করার প্রয়োজন আছে, তাই আমি বিয়ে করতে চেয়েছি শুনে ম্যাম অনেক খুশি হয়েছে আর বলেছে নাহিদ নুরার বিয়ের পর আমাদের বিয়ে দিবে। হতবাক হয়ে তাকা অহনার দিকে তাকিয়ে রিয়াদ আবারও বলল, আমি আবার আহমেদ স্যারের অনেক ভক্ত, তাই স্যারের মতোই আমি সহজ সরলভাবে বিয়ে করে নিব। ধুমধাম করে বিয়ে করার দরকার নেই। অহনা এবার মাথা নিচু করলো। সে ভাবতেও পারেনি যে রোজা রাজি হয়ে যাবে। রিয়াদ এবার অন্যদিকে তাকিয়ে বলল, এবার বল তুই রাজি কিনা? ম্যাম তো অনেক খুশি হয়েছে। অহনা মিনমিন করে বলল, ম্যাম রাজি থাকলে আমিও রাজি। রিয়াদ এবার পকেটে হাত গুজে বলে উঠল, নিজেকে প্রস্তুত কর। বিয়ের প্রথম রাতে আমি শুনতে পারবো না যে আমি এখনো প্রস্তুত নই, আমাকে একটু সময় দে। এমন কথা বললে কান নিচে দুটো মেরে দিব। বলেই রিয়াদ নিজের মতো করে চলে গেল। এদিকে অহনা ভয়ে ঢোক গেল। কিছুদূর যাওয়ার পর রিয়াদ পেছনে ঘুরে মাথা নিচু করে থাকা অহনাকে ডেকে উঠল। শোন। অহনা মাথা উচ্চালে রিয়াদ নির্দেশ দেয়, আমার সাথে তুই তুকারি করা বন্ধ কর। হবু স্বামীর সাথে তুই তুকারি করতে নেই। ম্যাম যেমন স্যারকে ভালোবেসে আপনি বলে, তেমন সম্মান দিয়ে আমার সাথে কথা বলবি। অহনা এবার মুখ ভেঙচিয়ে বিড়বিড় করে বলল, স্যার যে ম্যামের সাথে কত ভালোবেসে মিষ্টি করে কথা বলে সেটা তো কেউ দেখবে না। রিয়াদ দূর থেকেই বলে, মুখ বেঞ্চালে চাবালির নিচে থাপ্পড় খাবি। অহনা এবার অন্যদিকে ফিরল। রিয়াদ আবারও ডেকে উঠল, শোন। অহনা আবারও বিরক্তির সাথে তাকালো। রিয়াদ এবার কিছুক্ষণ থেমে অন্যরকম কণ্ঠে বলল, আই লাভ ইউ। চমকে তাকালো অহনা, থমকে যায় সে। রিয়াদ আর না থেমে গটগট করে করিডোর থেকে বেরিয়ে পড়ল। পেছনে ফেলে গেল অবাক হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকা অহনাকে। এদিকে রোজা অনেক সময় নিয়ে আহমেদের ঠোঁটে চুমু খাওয়ার পর সরে আসলো। ধীরে ধীরে চোখ খুলল আহমেদ। হতবাক হয়ে তাকিয়ে থাকা আহমেদের দিকে তাকিয়ে রোজা এবার হেসে বলে উঠল, মনে আছে কোনো একদিন বলেছিলেন যে আমি যেদিন সবার সামনে আপনাকে চুমু খেতে পারবো সেদিন আমি সাহসী হব। দেখলেন কি না, আমি সবার সামনে চুমু খেয়েছি আপনাকে। আহমেদ চোখ পিটপিট করে বলল, রোজা, তোমাকে কি ভূতে ধরেছে? দেখি তো জ্বর এলো কিনা। হেসে আহমেদ রোজার কপালে আর গলায় হাত দিয়ে দেখতে থাকলো। রোজা হেসে দিল আর এক হাতে তার চুল উড়িয়ে দিয়ে খেলা করে বলল, আমি এখন অনেক সাহসী। হ্যাঁ। আহমেদ দুষ্টু হেসে বলল, তুমি কিন্তু বেশ লাগাম ছাড়া হয়ে গেছো জানো। আজকাল ধুমধাম চুমু খেয়ে চমকে দিচ্ছ আমায়। রোজা কপট রাগ দেখিয়ে বলল, সব আপনার জন্যই তো। আপনার মতো নির্লজ্জ ব্যক্তির সঙ্গে থাকতে থাকতেই তো আমি আজ এমন হয়ে গেছি। মাঝে মাঝে ক্রিমিনালদের সামনে এমন এমন কথা বলি যে পরে নিজেই হতবাক হয়ে যাই। এসব কোথা থেকে শিখলাম? আহমেদ হো হো করে হেসে দিল। রোজা এবার চোখ পাকিয়ে তাকিয়ে বলল, জানেন ওই দিন একটা ডাকাতকে রিমান্ডে কি বলেছিলাম আমি? আহমেদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বলেছ? বলেছি যে এমন জায়গায় লাথি মারবো না জীবনে বাপ হতে পারবি না, পরবর্তী প্রজন্ম ধ্বংস করে দেবো একদম। আহমেদ ফিক করে হেসে দিল। তার হাসি গলা চাপিয়ে পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল। রোজা চোখ পাকিয়ে আবার বলল, খবরদার হাসবেন না, সব আপনার জন্য অসভ্য পুরুষ। এই কথায় আহমেদ যেন আরও খুশিতে ভেঙে পড়ল। সে রোজার হাত ধরে গভীর ভালোবাসায় বলল, তুমি না রোজা অসাধারণ। তোমার সাহসের কোনো তুলনা হয় না। ডাকাতের হাল যদি এমন করে দিতে পারো তবে আমার মতো অসভ্য পুরুষ তো তোমার সামনে কাচের মতো ভেঙে যাবে। রোজা গম্ভীর মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ হেসে বলল, ভেঙে যাবে নাকি বেঁকে যাবে আহমেদ? আহমেদ হেসে রোজাকে জড়িয়ে ধরল। তার হাতের মজবুত আলিঙ্গনে রোজা যেন নরম হয়ে গেল। আহমেদের বুকে মাথা রেখে রোজা চোখ বন্ধ করল। এই মুহূর্তটি যেন তাদের দুজনের জন্য পৃথিবী থেমে গিয়েছে। তারা দুজনেই জানত তাদের ভালোবাসার গভীরতা এবং সম্পর্কের দৃঢ়তা কোনো ঝড়েই নড়বে না। কিছুক্ষণ এই নিঃশব্দ মুহূর্তে একে অপরের অস্তিত্ব অনুভব করার পর রোজা হঠাৎ আবার উঠে দাঁড়ালো। আহমেদ অবাক হয়ে তাকালো। রোজার চোখে এক ধরনের চঞ্চল দৃষ্টি। সে ধীরে ধীরে আহমেদের কাছে এগিয়ে এসে তার ঘাড়ে হাত রাখল। জানেন আহমেদ,
আমি অনেক সাহসী মেয়ে। এই সাহসটা আপনার মতো নির্লজ্জ পুরুষের সংস্পর্শে থেকেই তো পেয়েছি। এরপর রোজা আর কোনো কথা না বলে আহমেদের ঠোঁটে তার ঠোঁট আবারও ডুবিয়ে দিল। আহমেদ প্রথমে হতবাক হলেও সে আর কোনো বাধা দিল না। তার হাত রোজার কোমর জড়িয়ে ধরে তাকে আরও কাছে টেনে আনলো। তাদের এই মুহূর্তে যেন সব আবেগ, ভালোবাসা এবং একে অপরের জন্য থাকা চিরন্তন প্রতিশ্রুতি মিশে গেল। ঘরের চারপাশ যেন থমকে গেল। সময় আর বাস্তবতা তাদের জন্য কোনো অর্থই রাখল না। তাদের গভীরতায় যেন সমস্ত দুনিয়া হারিয়ে গেল। রোজা ধীরে ধীরে চুমু শেষ করে আহমেদের চোখের দিকে তাকালো। আহমেদ মৃদু হাসি দিয়ে বলল, তোমাকে এত সুন্দর সাহসের জন্য ধন্যবাদ রোজা। তবে আজকের পরে আমি আরও একবার নিশ্চিত হয়ে গেলাম তুমি কেবল আমার, শুধুই আমার। রোজা তার ঠোঁটে মুচকি হাসি দিয়ে বলল, আপনার তো সব কিছুই দাবি, তবে হ্যাঁ, আপনারই তো সবটুকু। আহমেদ আর কোনো কথা না বলে রোজাকে শক্ত করে জড়িয়ে নিল। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল তাদের ভালোবাসার গভীরতায়। এভাবে এই গল্পটি শেষ হয় দুই আত্মার এমন এক মিলনে যা কোনো কিছুতেই ভাঙবে না। তাদের ভালোবাসা এবং জীবনের এই অধ্যায় চিরন্তন হয়ে রইল এক অপূর্ণ কিন্তু গভীরভাবে সম্পূর্ণ সুখের